হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। এই ভিডিওতে আমরা আমাদের প্রাইভেসি ফোকাস ব্লকচেন নিয়ে কথা বলবো। আমাদের যে ব্লকচেন প্রাইভেসি, তাতে আমরা কোন কোন বিষয়ের উপর বেশি পরিমাণে ফোকাসড রয়েছি, বা অ্যাজ এ ফোকাসড কোন কোন বিষয়ের উপর আমাদের থাকা উচিত তার বিষয়ে কথা বলবো। তো সবার প্রথমে বলে দিই, যদি আমরা প্রাইভেসি ফোকাস ব্লকচেনের বিষয়ে কথা বলি, এগুলো সাধারণত ডিজাইন করা হয়েছে যাতে অ্যানোনিমিটি প্রোভাইড করা থাকে এবং কনফিডেন্সিয়ালিটি অ্যাড করা থাকে ট্রানজাকশনের সময়। যখন আমাদের অলরেডি যেখানে আমাদের ডিসেন্ট্রালাইজ মেনটেনও প্রয়োজন, আর তার সাথে সাথে আমাদের অ্যানোনিমিটিও প্রয়োজন, এবং তার সাথে সাথে কনফিডেন্সিয়ালিটিও আমাদের অ্যাড করতে হবে, তখন আমরা প্রাইভেসি অ্যাড করি। মানে ঠিক কোন কোন জিনিসে আমাদের প্রাইভেসি প্রয়োজন। কোনো একটা ইউজার ডিসেন্ট্রালাইজ ব্লকচেন ইউজ তো করতে চাইছে, কিন্তু ওই ডিসেন্ট্রালাইজ ব্লকচেনে উনি কোনোভাবেই ওনার ট্রানজাকশন বা কনফিডেন্সিয়াল যে ডেটাটা রয়েছে ওটা উনি কোনোভাবেই শেয়ার করতে চাইছেন না। তো সেই মুহূর্তে আমরা ওইসব ক্ষেত্রে আমরা প্রাইভেসি ফোকাস ব্লকচেনের ক্ষেত্রে কথা বলতে চাই। যদি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেসি ব্লকচেনের ক্ষেত্রে আমরা সাধারণত কোন কোন ওয়েবসাইট গুলো নিয়ে কথা বলি, যদি মেন যদি বলা হয়, সেটা একটা হচ্ছে মনেরো, একটা হচ্ছে জেডকেস, জেডিসি, একটা হচ্ছে মেম্বেলো নিয়েও আমরা কথা বলবো। সবার প্রথম তো বলি মনেরো। মনেরো কি? মনেরো হচ্ছে লিডিং প্রাইভেসি ফোকাসড ক্রিপ্টোকারেন্সি, যেটা 2014 এ লঞ্চ করা হয়েছিল, এবং ওর প্রায়োরিটি রয়েছে ইউজার অ্যানোনিমিটি অ্যান্ড ট্রানজাকশন কনফিডেন্সিয়ালিটি। মনেরো অ্যাজ এ আমাদের যদি যতগুলো আমাদের প্রাইভেসি ফোকাসড ক্রিপ্টোকারেন্সি রয়েছে, তার মধ্যে সব থেকে পপুলার রয়েছে মনেরো। এটা 2014 এ আমাদের কাছে লঞ্চ হয়েছিল, এবং এই লঞ্চ হওয়ার পরে ওটা ধীরে ধীরে গ্রো করতে করতে এখন ওর পপুলারিটি বলতে পারলে আমাদের সব থেকে বেশি পরিমাণে প্রাইভেসি প্রোভাইড করে। অ্যাজ এ ওয়েবসাইটের মনিটর পপুলারিটি সব থেকে উপরে, এবং এর মেন যে প্রায়োরিটিস কারণ ছিল, এটা হচ্ছে ইউজার অ্যানোনিমিটি আর ট্রানজাকশনের কনফিডেন্সিয়ালিটি। মানে যে কোনো ট্রানজাকশন করুক পাবলিক ব্লকচেনে, ও ট্রানজাকশনের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবে, আর তার সাথে সাথে অ্যাকচুয়ালি পার্টিকুলার ইউজারকে, ওই ইউজারটাও ও কিন্তু সোয়াপ করবে না। এই হচ্ছে আমাদের মনেরো। মানে হোয়াট ইজ মনেরো? দিস ইজ দ্য ডেফিনেশন অফ মনেরো। প্রাইভেসি টেকনোলজি ইউজ মনেরো। মনেরোতে অ্যাকচুয়ালি কোন কোন প্রাইভেসি টেকনোলজি ইউজ হয় সেই বিষয়ে কথা বলতে গেলে, মনেরোতে আমরা রিং সিগনেচার প্রাইভেসি ব্লকচেন ইউজ করতে মানে টেকনোলজি ইউজ করতে পারি। রিং সিগনেচার কি করে? রিং সিগনেচার যে সেন্ডারের আইডেন্টিটি আছে সেটা মিক্স করে দেয় কনসিয়েলস এর সাহায্যে ট্রানজাকশন উইথ এ গ্রুপ অফ ডিকয় ট্রানজাকশন। মানে অ্যাকচুয়ালি রিং সিগনেচার ইউজ কিভাবে করি? যখন আমাদের মেইন যে সেন্ডারের আইডেন্টিটি রয়েছে ওটা ইউজার্সের ট্রানজাকশনের সাথে অন্য ইউজার্সের ট্রানজাকশনের সাথে মিক্স করে দেয়, যেটা মানে অনেকগুলো ডিকয় ট্রানজাকশন, সিম্পল যে ট্রানজাকশন ডেমো ট্রানজাকশনের সাথে মেইন যে ট্রানজাকশন হচ্ছে তাতে ও মিক্স আপ করে দেয়, যাতে ইউজারের অ্যানোনিমিটি বজায় থাকে। ওকে। আর কি রয়েছে? স্টিলড অ্যাড্রেসেস, জেনারেটেড ওয়ান টাইম রেসিপিয়েন্ট অ্যাড্রেস ফর এভরি ট্রানজাকশন। প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য ও একটা করে রেসিপিয়েন্ট অ্যাড্রেস জেনারেট করে ওয়ান টাইম, মানে একবারের জন্য রেসিপিয়েন্ট অ্যাড্রেস ও জেনারেট করে থাকে। আর সেটা কি করে থাকে? ও লিঙ্ক করে সেন্ডার ইউজারের সাথে, এবং ওই ট্রানজাকশনটা কনফার্ম হওয়ার পর ওটা অটোমেটিক ও ডিনাইড করে দেয়। ওকে, এই হচ্ছে আমাদের স্টিলথ অ্যাড্রেসও করা যায়। রিং কনফিডেন্সিয়াল ট্রানজাকশন বলেও একটা অপশন রয়েছে। রিং কনফিডেন্সিয়াল ট্রানজাকশনে কি করে? যে ট্রানজাকশনের অ্যামাউন্ট রয়েছে ওটাই ও পুরোপুরি হাইড করে দেয়, কিন্তু ও ভেরিফাই করে কার সাহায্যে? ভ্যালিডিটির সাহায্যে। সাপোজ কোনো একটা ইউজার রয়েছে যে $1.5 মিলিয়ন সেন্ড করতে চায় অন্য কোনো ইউজারে, এবং সেটার এই ডেটাটা কনফিডেন্সিয়াল রাখতে চায়, অর্থাৎ পাবলিক ব্লকচেন ইউজ করবে, কিন্তু পাবলিক ব্লকচেনে যেন ওর ওই ট্রানজাকশনটা শো আপ না করে। সেই ক্ষেত্রে মনেরও ওয়েবসাইটে কিভাবে প্রোভাইড করা হয় না, ওর যে অ্যামাউন্ট রয়েছে ওই অ্যামাউন্টটা চেক তো করা হয়েছে অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা রয়েছে কিনা, কিন্তু কত অ্যামাউন্ট ও সেন্ড করছে সেটা ও কনফিডেন্সিয়াল রাখে। রাখার পর ওটা ও সেন্ড করে দেয়, যেটা হচ্ছে রিং কনফিডেন্সিয়াল ট্রানজাকশন। ওকে। আর একটা রয়েছে ড্যান্ডলিয়ন প্লাস প্লাস কি করে? এর যে আইপি অ্যাড্রেস রয়েছে ট্রানজাকশনের টাইমে, ও ট্রানজাকশনের টাইমে ওর আইপি অ্যাড্রেসটাকে অবসিকিউর করে দেয়। ওকে। যার সাহায্যে আমরা কোনোভাবে আইপি অ্যাড্রেস ভাবেও ট্র্যাক না করতে পারি যে অ্যাকচুয়ালি কোন আইপি থেকে এটা প্রপারলি ট্রানজাকশন করা হয়েছে, সেটাও ও কি করে? ড্যান্ডলিয়ন প্লাস এর সাহায্যে আমরা ওটাকেও মিসম্যাচ করতে পারি। ওকে। এবার অ্যাডভান্টেজ যদি বলা হয়, অ্যাডভান্টেজ মনেরও ফার্স্ট মানে মেইন যে প্রাইভেসি বানানো হয়েছে অ্যাডভান্টেজের মনেরোর ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যানোনিমিটি।
ট্রানজাকশনটা পুরোটাই প্রাইভেট থাকবে বাই ডিফল্ট, এবং ওর অ্যানোনিমিটি কোন মানে এই যে ইউজারটাকে অবভিয়াসলি অ্যানোনিমাস রাখা হবে। তারপরটা কি? তারপর হচ্ছে আনট্রেসেবিলিটি। নো ওয়ান ক্যান ট্র্যাক, মানে কেউ ট্র্যাক করতে পারবে না যে অ্যাকচুয়ালি ট্রানজাকশনটা কোথা থেকে হয়েছে এবং কোন ইউজারের থ্রুতে ট্রানজাকশনটা হয়েছে। সে ব্লক চেন ফাইন্ড করে ও ট্রেস করতে পারবে না, যেটা একটা মানে অ্যাডভান্টেজ মনেরোর ক্ষেত্রে ভীষণ বড়। আর কি রয়েছে? ইউজ কেস মনেরো ইউজ কেস আমরা ফাইন্যান্সিয়াল প্রাইভেসির ক্ষেত্রে ইউজ করতেই পারি, প্রোটেকশন করতে পারি ফ্রম সার্ভিলিয়েন্স মানে সাপোজ আমরা যে একটা ট্রানজাকশন করেছি, ওই অ্যামাউন্টটা ট্রানজাকশন যদি কেউ জানতে পারে, জার্নালিস্ট, অ্যাক্টিভিটিস, ইন্ডিভিজুয়াল অফিসিভ রিমস, এইগুলোর সাহায্যে আমরা কি করে না আটকাতে পারি, যাতে মনেরোর ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা সেন্সরশিপের সাহায্যে কমপ্লিট করে। প্রাইভেট ডোনেশন, প্রচুর অর্গানাইজেশন রয়েছে যারা অ্যাকচুয়ালি প্রাইভেট ডোনেশন করে, তারা কিন্তু কাউকে বলতে চায়, মানে কাউকে বলার প্রয়োজন মনে করে না যে আমরা এই ডোনেশনটা দিয়েছি বা আমরা এতটা অ্যামাউন্ট ডোনেট করেছি। তো সেই ক্ষেত্রে ওরা প্রচুর অর্গানাইজেশন রয়েছে, নন প্রফিট অর্গানাইজেশন রয়েছে যারা মনেরও অ্যাকসেপ্ট করে অ্যানোনিমিয়াস কন্ট্রিবিউশনের জন্য, যে আমরা জানতে দিতে চাই না কত অ্যামাউন্ট প্রোভাইড করেছি, কিন্তু হ্যাঁ আমরা একটা অ্যামাউন্ট প্রোভাইড করব। এটা হলো মনেরও as a explanation with advantage and privacy technology uses. Now আমরা চলে আসবো জেড ক্যাশ। জেড ক্যাশ মানে জেড-ই-সি। জেড-ই-সি কি করে? জেড-ই-সি আমাদের প্রাইভেসি ফোকাস ক্রিপ্টোকারেন্সি, যেটা সাধারণত প্রোভাইড করে কিনা ট্রানজাকশন কনফিডেন্সিয়ালিটি প্রোভাইড করে। ওটা কি করে না, এটা 2016 লঞ্চ হয়েছিল, এবং এটা সাধারণত কি অফার করে আমাদেরকে, ট্রান্সপারেন্ট মানে তুলনামূলক এটা খুব স্পিডি আসবে। আর তার সাথে সাথে সে যে ট্রানজাকশনটা আসবে সেটা অ্যাডভান্স ক্রিপ্টোগ্রাফিক টেকনিক ইউজ করে, যার সাহায্যে এটাও আমাদের ট্র্যাক করা খুব মুশকিল হয়। মনেরও তো আমাদের প্রাইমারি রয়েছে, তার সাথে সাথে মনেরও কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যার জন্য আমরা জেড ক্যাশ ইউজ করি। জেড ক্যাশও আমাদের কাছে ভালো রকমের পপুলার রয়েছে। ওকে, তো এবার প্রাইভেসি টেকনোলজির ক্ষেত্রে কি ইউজ করে? জেড ক্যাশ ইউজ করে জিরো নলেজ প্রুফ। মনেরও যেমন ইউজ করে রিং সিগনেচার, জেডকে জেডকে জেড ক্যাশ ইউজ করে কি জিরো নলেজ প্রুফ টু প্রোটেক্ট ইউজার ডেটা। এবার জিরো নলেজ প্রুফ যখন পড়বো, তখন আমাদের জিরো নলেজ প্রুফের ক্ষেত্রে জেডকে স্নার্ক অর্থাৎ জিরো নলেজ সাকসিন নন ইন্টিজার আর্গুমেন্ট অফ নলেজ কি করে না, একটা পার্টিকে অ্যালাউ করে যে ট্রানজাকশনের ভ্যালিডিটি চেক করতে উইদাউট রিভিলিং সেন্ডার, মানে সেন্ডারকে কোনো কিছু জানতে না দিয়ে ও কি করে না, ও ট্রানজাকশনের ভ্যালিডিটি পিক আপ করে নেয়, যেটা রিসিভারই হোক বা অ্যামাউন্টের তরফ থেকেই হোক। এইভাবে আমাদের জেড কে স্ন্যাক কাজ করে থাকে। শিল্ডেড ট্রানজাকশন কি করে? শিল্ডেড ট্রানজাকশন বলতে ট্রানজাকশনের ডিটেলস যেটা রয়েছে ওটাকে এনক্রিপ্ট করে দেয়। ভেরিফিকেশনের সময় ট্রানজাকশনের ডিটেলসটা এনক্রিপ্ট করে দেয়। যেমন এটাকে যদি ওয়েব টুর এক্সাম্পল দিয়ে বলা যায়, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। সাপোজ কোন একটা আমরা ওয়েবসাইট ক্রিয়েট করছি, যেখানে পার্টিকুলারলি সাইন আপ থাকবে, পার্টিকুলারলি সাইন ইন থাকবে আর লগ ইন থাকবে। তো ওই মোমেন্টে ফার্স্ট টাইমে তো ইউজার আসার ফার্স্ট টাইমে সাইন আপের টাইমে ইউজার ওর ইমেল অ্যাড্রেস দেয়, মোবাইল নাম্বার দেয়, নেম দেয়, পাসওয়ার্ড দেয়, এগুলো তো দেয়। দেওয়ার পর যখন ও সাইন ইন করে, বেসিক্যালি ওয়েব টুর ক্ষেত্রে যেটা পপুলার রয়েছে, একটা জেডাব্লিউটি ক্রিয়েট হয়। জেডাব্লিউটি মানে জেসন ওয়েব টোকেন। তুমি যে পুরো ডিটেলসটা ওর প্রোভাইড করলে, অর্থাৎ নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড অর ব্লা 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 সামথিং এক্সট্রা, যাই কিছু তুমি প্রোভাইড করো ওটাই ও এনক্রিপ্ট করে অ্যাজ এ হ্যাশিং এর সাহায্যে ডেটাবেসে স্টোর করবে। ও কিন্তু পার্টিকুলারলি সবসময়ের জন্য তোমার প্রপার নেম অর ইমেল অ্যাড্রেস এগুলো সেভ করে রাখেন। ও ওই সাইন আপের টাইমের অল ডেটাগুলোকে নিয়ে একটা জেসন ওয়েব টোকেন ক্রিয়েট করে, যেটা সাধারণত ইউনিক হয়, এবং সাইন ইন এর সময় ও ওই জেসন ওয়েব টোকেনটা অর্থাৎ আর জেডাব্লিউটি টোকেনটাই কি করে না আমাদের কাছে প্রোভাইড করে থাকে পরের পর। তো ওই জন্য আমরা কি করতে পারি, আমরা মানে অ্যাজ এ ইউজার ওর সমস্ত ডেটা প্রোভাইড করলেও জেসন ওয়েব টোকেন যে হ্যাশটা প্রোভাইড করে, ওই হ্যাশের সাহায্যে পুরো ডেটাটা ইনক্রিপ্ট ওয়াইজ আছে। তো ব্লকচেনের ক্ষেত্রে জেড ক্যাশের যদি বলি, তো ওই ক্ষেত্রে শিল্ডেড ট্রানজাকশন যেটা রয়েছে, ওই শিল্ডেড ট্রানজাকশন কি করে না প্রত্যেকটা ট্রানজাকশনের ডেটা কেউ এনক্রিপ্ট করে ডিটেলস দেয়, যার সাহায্যে ও এনক্রিপশনেরই ওই ভেরিফিকেশনটা করে। তোর এটা একটা প্রচুর বড় অ্যাজ এ জেড ক্যাশের বলতে পারি আমরা ফিচার্স।
অ্যাডভান্টেজ অফ জেড ক্যাশ মানে আমরা আমাদের এরপর জানবো যে কি কি অ্যাডভান্টেজ পাই। অবভিয়াসলি অপশনাল প্রাইভেসি পাই, ইউজার চুজ করতে পারে ট্রান্সপারেন্ট আর শিল্ডেড ট্রানজাকশনের মধ্যে দুটো, ট্রান্সপারেন্টও চুজ করতে পারি আর শিল্ডেড ট্রানজাকশনও চুজ করতে পারি, ইউজারের কাছে দুটো অপশন থাকে। আর কি রয়েছে রেগুলেটরি কমপ্লিয়েন্স, বিজনেস মডেলের ক্ষেত্রেও আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু রেগুলেশনস রয়েছে সেহেতু আমরা জেড কেসই ইউজ করতে পারি, যাতে এতে এর সাহায্যে আমরা কোনো রকম থ্রেট অর মানে কোনো রকম অ্যানোনিমিটির বা নোনিমিটির কোনো রকম সম্মুখীন না হই। সেই ক্ষেত্রে এর জেড কেস এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। ইউজ কেসেস যদি বলি, অবভিয়াসলি জেড কেসের ইউজ কেসেস এর ক্ষেত্রে পড়ে যে প্রাইভেসি প্রিজার্ভিং পেমেন্ট, পেমেন্ট প্রাইভেসির সাহায্য প্রোভাইড করে, যার জন্য অপশনও দেয়। তুমি ট্রান্সপারেন্সি ইউজ করতে চাইলে ইউজারের কেবলমাত্র ফ্রম অ্যাড্রেসের অ্যামাউন্ট চেক করে টু অ্যাড্রেসকে পাঠাতেই পারো, তাতেও ভ্যালিড পাবে না টু অ্যাড্রেস অ্যাকচুয়ালি কোথা থেকে সবসময়ের জন্য আইডিটা ট্র্যাক করে এসেছে বা কোনোভাবেই পসিবল না। স্টিল ট্রানজাকশনেও সাহায্য করতে পারো, যে ট্রানজাকশনের ডেটা রয়েছে ওই ডিটেলসটাই পুরোটাই ও এনক্রিপশনের সাহায্যে ইউজ করতে পারো। তো এগুলো হচ্ছে এক একটা ইউজ কেস জেড চেকের সাহায্যে, মানে অ্যাডভান্টেজ জেড ক্যাশের সাহায্যে। এবার ইউজ কেসেসও অলরেডি এর মধ্যেই পড়ছে, ক্রস বর্ডার ট্রানজাকশনও করতে পারি, ডেটা প্রোটেকশন করতে পারি ডিফাই সাহায্যে। এক্সাম্পল ওয়েবসাইট, অবভিয়াসলি জেড ক্যাশ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা এই অ্যানোনিমিটির সাহায্যে ব্লকচেনের প্রাইভেসির যে এক্সাম্পল রয়েছে ওটা আমরা ইউজ করতে পারি। তাহলে কি এটা জেড ক্যাশ। আর একটা যেটা রয়েছে ওটা হচ্ছে মিম্বল ওয়েম্বল। মিম্বল ওয়েম্বল কি? মিম্বল ওয়েম্বল সাধারণত ব্লকচেনের যে প্রাইভেসি প্রোটোকল রয়েছে ওটাকে আমরা সিকিউরিটির সাহায্যে, সিকিউরিটি, স্কেলেবিলিটি অ্যান্ড অ্যানোনিমিটি তিনটেই একসাথে প্রোভাইড করে, যেটার আমরা অ্যাকচুয়ালি নাম দিয়েছি মিম্বল। মিম্বল ওয়েম্বল। তো এই মিম্বল ওয়েম্বল অ্যাকচুয়ালি 2016 ইন্ট্রোডিউস করানো হয়েছে। এটার ফাউন্ডেশন রয়েছে সাধারণত যে কয়েন মানে গ্রিন অর বিম, এটা 2016 সালে অ্যাজ এ ইন্ট্রোডাকশন করা হয়েছে। আর এই ফাউন্ডেশনটা কোন কোন কয়েনের জন্য বেসিক্যালি ইউজ করা হয়েছে, গ্রিন বলে কয়েন রয়েছে, বিইএম বিন বলে কয়েন রয়েছে, বেসিক্যালি ওটার ক্ষেত্রে আমরা মিম্বল ওয়েম্বল প্রোভাইড করে থাকি, যার মেন কাজই হচ্ছে সিকিউরিটি প্রোভাইড করা, স্কেলেবিলিটি ইউজ করা অ্যান্ড অ্যানোনিমিটি ইউজ করা। এবং তোমরা মিম্বল ওয়েম্বল সম্পর্কে এই ব্যাপারটা খুব একটা বেশি পপুলার না, মানে বেশি কেউ জানে না, কিন্তু তোমরা চাইলে রিসার্চ করে দেখতে পারো। অ্যাকচুয়ালি মিম্বল ওয়েম্বল যে এসেছে ওটা আমাদের খুব পপুলার হ্যারি পটার সিরিজ যে রয়েছে ওই হ্যারি পটার সিরিজের ক্যারেক্টার অর স্পেলের নাম অনুযায়ী এটাকে নাম করা হয়েছে মিম্বল ওয়েম্বল। মানুষ অ্যাজ এ ক্রিপ্টোকারেন্সিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছে যেটা টাইপস অফ জেড ক্যাশ অর মনেরো, কিন্তু এই ওয়েবসাইটের নেমটা কতটা ইউনিক, মিম্বল ওয়েম্বল, যেটা কোথা থেকে এসেছে, হ্যারি পটার সিরিজ থেকে এসেছে। যাই হোক, আমাদের প্রাইভেসি টেকনোলজির ক্ষেত্রেও দেখা যাক মিম্বল ওয়েম্বল কোথায় কোথায় আমরা ইউজ করে থাকি। মিম্বল ওয়েম্বলের ক্ষেত্রেও আমরা কনফিডেন্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে মিম্বল ওয়েম্বল ইউজ করতে পারি। মানে একটা যে বড় অ্যামাউন্ট রয়েছে, যেই অ্যামাউন্টটা ও মানে ভ্যালিডেশন দিচ্ছে যে অ্যামাউন্টটা ঠিকঠাক জায়গায় ট্রানজাকশন হচ্ছে কিনা, এবং তার সাথে সাথে ও অ্যানোনিমিটিও প্রোভাইড করছে। কয়েন জয়েন বলে একটা রয়েছে, মানে মাল্টিপল ট্রানজাকশন কেও মার্জ করে দেবে ইন এ সিঙ্গেল ট্রানজাকশন। মাল্টিপল ট্রানজাকশনকে মার্জ করে একটা সিঙ্গেল ট্রানজাকশনে ও কি করে সেন্ড করতে পারে, যার সাহায্যে এটা ইম্পসিবল টু ট্র্যাক ইনপুট অ্যান্ড আউটপুট। যার সাহায্যে মানে ইনপুট আর আউটপুটকে ট্র্যাক করা আমাদের ক্ষেত্রে ইম্পসিবল হয় যদি মাল্টি ট্রানজাকশনকে আমরা সিঙ্গেল ট্রানজাকশনে কনভার্ট করি। কাট থ্রু করতে পারি, মানে আমাদের আননেসেসারি ট্রানজাকশন ডেটা যেটা রয়েছে ওটাকে আমরা কাট করে দিই, কাট করে জাস্ট ইমপ্রুভ স্কেলেবিলিটি ইমপ্রুভ করার জন্য আমরা আমাদের আননেসেসারি যে অ্যাজ এ ট্রানজাকশন ডেটা রয়েছে যেটাকে আমরা কি করতে পারি না ডিলিট করে দিতে পারি ও রিমুভ করে দিতে পারি, করে দিয়ে ওর স্কেলেবিলিটি প্রোভাইড করতে পারি। আরেকটা রয়েছে ডেন্ডলিয়ন প্রোটোকল। ডেন্ডলিয়ন প্রোটোকল কি? যেটা সাধারণত আমাদের ট্রানজাকশনস এর অরিজিন যেটা রয়েছে ওটাকে র্যান্ডমাইজ করে দেয় বাই দ্য ব্রডকাস্ট পাথ। ব্রডকাস্ট পাথের সাহায্যে যে ট্রানজাকশনের অরিজিন পাথ রয়েছে ওটাকেই ও র্যান্ডমাইজ করে দেয়, যাতে আমরা ঠিক ওকে কোনোভাবে ভেরিফাই না করতে পারি। এবার অ্যাডভান্টেজের যদি কথা বলি, অ্যাডভান্টেজ হিসেবে বলা যায় যে সুপিরিয়র স্কেলেবিলিটি। কাট থ্রু টেকনিকের ক্ষেত্রে সাধারণত ব্লকচেনের সাইজ আমরা প্রচুর পরিমাণে রিডিউস করতে পারি।
যখন আমরা একটা ট্রানজাকশন সেন্ড করছি তখন আমাদের অনেক কিছু প্রোভাইড করে, অনেক। অ্যাজ এ আমরা দেখতে পাই কেবলমাত্র সিম্পল একটা, যদি ট্রানজাকশন ডিটেলসে আসি, এই হচ্ছে আমাদের ট্রানজাকশন ডিটেলস। তো এই ক্ষেত্রেও যদি আমি আসি, একটা ওয়েবসাইটে আসলাম, ইথারস্ক্যান। ইথারস্ক্যানে এটা একটা অ্যাড্রেস, অ্যাড্রেসে যদি আমি একটা ট্রানজাকশন ডিটেলসও দেখি, ওই ট্রানজাকশন ডিটেলস এর মধ্যেও আমাদের কাছে কি রয়েছে, এটা হ্যাজ, এটা স্টেটাস, ব্লক নাম্বার, টাইম স্ট্যাম্প, ট্রানজাকশন অ্যাকশন, স্পন্সর, স্পন্সরটা এর অ্যাড অনুযায়ী দিয়েছে, কিন্তু ফ্রম অ্যাড্রেস, ইন্টারেক্টেড টু মানে টু অ্যাড্রেস, অ্যাকচুয়ালি কার সাথে ট্রানজাকশন করেছে, ERC-20 টোকেন ট্রান্সফার করেছে কিনা, ভ্যালু কত রয়েছে, চার্জেস কত কেটেছে, ট্রানজাকশন ফিস কত কেটেছে, গ্যাস প্রাইস কত কেটেছে, প্রচুর ডিটেলস। এইগুলো তো জাস্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এইখানের মধ্যেও আমাদের অনেক কিছু জিনিস আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন তার মধ্যে যদি একটা গুরুত্বপূর্ণ জিনিস হয় সেটা হচ্ছে ননস। আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো একটা ট্রানজাকশন ক্রিয়েট হওয়ার সময় ঠিক এতগুলো ডিটেলস যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো তো ভিজিবল হয়, তার সাথে সাথে ইনভিজিবল এর থেকেও হয়তো 2 থেকে 3 গুণ বেশি রয়েছে। তো এত ডেটা একসাথে ট্রানজাকশন করার সময় অবভিয়াসলি আমাদের স্কেলেবিলিটি ইস্যু হবে। মেম্বেল ওয়েম্বেল কি করে না, ও কাট থ্রু এর সাহায্যে মেন যে ট্রানজাকশনের জন্য প্রয়োজন, ট্রানজাকশন হ্যাজ, ট্রানজাকশন স্টেটাস, ফ্রম অ্যাড্রেস, টু অ্যাড্রেস, অ্যামাউন্ট, যদি আমরা মেন কিছু বলি তো এই 5টা বলা হয় আমাদের অ্যাসে, তাহলে আমরা ডেটাটা ঠিকমতো ভাবে পেয়ে যাবো। তো ও এই 5টাকেই ফিল্টার আউট করে দেয়, বাকি 50টা যেটাকে রয়েছে ওটাকেও ওর মেম্বেল ওয়েম্বেলের মধ্যে আসতেই দেয় না, যার সাহায্যে ওর স্কেলেবিলিটি সুপিরিয়র লেভেলে অর্থাৎ অ্যাডভান্স লেভেলের স্কেলেবিলিটি ইউজ মানে ও প্রোভাইড করতে পারে। ওটাই হচ্ছে ভীষণ বড় একটা অ্যাডভান্টেজ মেম্বেল ওয়েম্বেলের ক্ষেত্রে। ইনহেন্স প্রাইভেসি, প্রাইভেসিও রাখছে, ট্রানজাকশন রিমেন কনফিডেন্সিয়াল, কোনো রকম সেন্ডার, রিসিভার আর অ্যামাউন্ট কোনো কিছুই ও শো আপ করছে না, যেটা পুরোপুরি কনফিডেন্সিয়ালই থাকছে। আর কি রয়েছে, ও ভেরিফিকেশনও করছে, এফিসিয়েন্ট ভেরিফিকেশন অবভিয়াসলি করছে। ব্লক কি করছে, আমাদের ব্লক কন্টেন করে আমাদের মিনিমাল হিস্টোরিক ডেটা। ব্লকেরও একটা নিজস্ব হ্যাশ রয়েছে, তো ওই ব্লক, প্রত্যেকটা ব্লক নিজস্ব হ্যাশ রয়েছে এবং ওর প্রিভিয়াস ব্লক থেকে যে প্রিভিয়াস ব্লকের যে হ্যাশ রয়েছে ওটার সাথে ও লিঙ্ক আপ করে, দেন নেক্সট ব্লক ক্রিয়েট হয়। ওরও একটা বড় রকম ভিডিও বানানো যায় পরে, কিন্তু এই মুহূর্তে আমি এইটুকুই বলছি, প্রত্যেকটা ব্লক প্রিভিয়াস ব্লকের সাথে অবভিয়াসলি খুব জোরালো ভাবে মানে খুব লিঙ্ক আপ থাকে, ওরও একটা ইউনিক হ্যাজ ক্রিয়েট হয়। সবকিছু মিলিয়ে একটা ব্লকের মধ্যে থাকতেই পারে 1000 ট্রানজাকশন, 2000 ট্রানজাকশন, সেই ট্রানজাকশনের মধ্যে একবার ফর্মেট, প্রত্যেকটা ট্রানজাকশনের ট্রানজাকশন ডিটেলস রয়েছে। তো এত কিছু ডিটেলসকে একটা ইউনিক অ্যাজ এ হ্যাজ অর ওই হ্যাশটাকে ও কনভার্ট মানে প্রিভিয়াস যে ব্লক হয় সব ডিটেলস মিলিয়ে একটা হ্যাশে কনভার্ট হয়, ওই হ্যাশটা নেক্সট ব্লকে আসে, দেন ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশন হওয়ার পরই ব্লকটা অ্যাজ এ সেট আপ হয়। ওকে, তো এই জিনিসটা ব্লকের ক্ষেত্রেও হয়। তো এই ক্ষেত্রে ও কি করে না, এফিসিয়েন্ট ভেরিফিকেশন ক্ষেত্রেও ইউজ হয়। ইউজ কেসের কথাই যদি বলি, ইউজ কেসের কথায় কি রয়েছে, প্রাইভেসি প্রিজার্ভিং ক্রিপ্টোকারেন্সি। আমাদের যে গ্রিন কয়েন যেটা বললাম, গ্রিন অ্যান্ড বিম টাইপসের যে কয়েনগুলো রয়েছে ওইগুলো ফাইন্যান্সিয়াল কনফিডেন্সিয়ালিটি হিউজ প্রোভাইড করে, যার জন্য আমরা মেম্বল এমবিএল এর ক্ষেত্রে হিউজ একটা ইউজ কেসেস রয়েছে, পার্টিকুলারলি ওই ধরনের টোকেনস অর কয়েন্স এর ক্ষেত্রে। আরেকটা কি রয়েছে, স্কেলেবল পেমেন্ট সলিউশন। মনেরো এবং জেড ক্যাশের অনেক কিছু পজিটিভ দিক রয়েছে, এবং ওর যদি একটা ছোট্ট নেগেটিভ দিক ধরা যায় সেটা হচ্ছে ওরা ততটা স্কেলেবল না যতটা মেম্বল এমবিএল স্কেলেবল। কেন স্কেলেবল তাও বললাম, যে ও অনলি কয়েকটা ডেটাই কারণ কেবলমাত্র অ্যাড করে, বাকি ডেটাগুলো ও অ্যাড পর্যন্ত করে না। তো সেই ক্ষেত্রে ওর স্কেলেবল ডেটার জন্য ও কি করে না, পেমেন্ট গুলোকে মানে খুব কম ডেটা নিয়ে আসে ও বাকি ডেটা রিমুভ করে দেয়, তার জন্য ও কি করে না পেমেন্ট সলিউশনটাকে স্কেলেবল রাখে। আর প্রাইভেট ডিফাই অ্যাপ্লিকেশনে আমরা মেম্বল ওয়েম্বল ইউজ করতে সাহায্যে, যার সাহায্যে আমাদের স্মার্ট কন্ট্রাক্টটা প্রাইভেট থাকে এবং ও সরাসরি মানে এটাকে আমরা পরে সেল করতে পারি যে কোনো ভাবে, প্রাইভেট লেন্ডিং অ্যান্ড বরং এর ক্ষেত্রে আমরা প্রাইভেট যে ডিফাই অ্যাপ্লিকেশন সেই ক্ষেত্রে কিন্তু মেম্বল ওয়েম্বলের ইউসেজ হিউজ রয়েছে। যদি আমি কম্পেয়ারিং করি মনেরো, জেড কেস আর মেম্বল ওয়েম্বলের ক্ষেত্রে, তো বড় রকম কনফিগারেশন বলছে প্রাইভেসি লেভেল। প্রাইভেসি লেভেল কিন্তু মনেরোর হাই অ্যান্ড জেড কেসে মিডিয়াম রয়েছে সাধারণত, আর মেম্বল ওয়েম্বলের ক্ষেত্রেও প্রাইভেসি হাই, ওরও কিন্তু প্রাইভেসি হাই। তো
সেই ক্ষেত্রে আমরা মেমলোএমবিল, জেডকেস এবং মনেরো তিনটে ইউজ করে থাকি, কিন্তু মনেরো অ্যান্ড মেমলোএমবিল হলো মোস্ট প্রাইভেসি লেভেল অ্যাজ এ হাইয়েস্ট লেভেল। ওকে, এটা কি রয়েছে ট্রানজাকশন লেভেলের যদি কথাই বলি, ট্রানজাকশনের ক্ষেত্রে আমাদের মনেরোতে সাধারণত রিং সিগনেচার ইউজ করা হয়। রিং সিগনেচারের ক্ষেত্রে স্টিলথ অ্যাড্রেস, একটা আলাদা অ্যাড্রেস প্রোভাইড করা হয়। আর আমাদের জেডকে সিঙ্কের ক্ষেত্রে ট্রানজাকশনের ক্ষেত্রে কি হয় না, আমরা এই সরি হ্যাঁ জেডকেসের ক্ষেত্রে আমরা জেডকে স্ন্যাক ইউজ করি। ওকে, আর মেম্বল এর ক্ষেত্রে আমরা কনফিডেন্সিয়াল ট্রানজাকশন অর কয়েন জয়েন ইউজ করতে পারি, কনফিডেন্সিয়াল ট্রানজাকশন ইউজ করতে পারি। এই হলো আমাদের এই ট্রানজাকশনের ফিচার্স বা অবসিকিউশন। একটা কি রয়েছে ফাঞ্জিবিলিটি, মনের হচ্ছে ফুল ফাঞ্জেবল। ওকে, জেড কেস হলো পার্সিয়ালি ফাঞ্জেবল, ও কিন্তু ফুল ফাঞ্জেবল না বা ফুল নন ফাঞ্জেবল না, ও হলো পার্সিয়ালি ফাঞ্জেবল। আর নন মেম্বলো এমবেলো কিন্তু রয়েছে ফুললি ফাঞ্জেবল। স্কেলেবিলিটি, স্কেলেবিলিটির ক্ষেত্রেই যে একটা মেন ডিফারেন্সিয়েট ওটা হয়, মনেরোর ক্ষেত্রে ওটা মডারেট, জেড ক্যাশের ক্ষেত্রে ওটা মডারেট, কিন্তু মেম্বলো এমবেলের ক্ষেত্রে ওটা হিউজ হাই। ওকে, এই হচ্ছে সব থেকে বেশি স্কেলেবিলিটি প্রোভাইড করে থাকে মিম্বেল ওয়েম্বেল আছে প্রাইভেসির দিক থেকে। ফিচার্স যদি ইউজ কেসেস বলা হয়, ইউজ কেসেস কি আমরা প্রাইভেট ব্লক চেনের ডোনেশন সাধারণত, যেটা আমি এক্সপ্লেনেশনের সময় বললাম, তো প্রাইভেট ব্লক চেনের ইউজ, প্রাইভেট পেমেন্ট আমরা করতে পারি, ডোনেশনস আমরা দিতে পারি মনেরো ইউজ করে। জেড ক্যাশ সাধারণত কি হয় না বিজনেস পেমেন্টের ক্ষেত্রে ইউজ হয় আর ডিফাই এর ক্ষেত্রে ইউজ হয়। আর মেম্বেল ওয়েম্বেলের ক্ষেত্রে প্রাইভেসি প্রিজার্ভিং ট্রানজাকশনের ক্ষেত্রে ইউজ হয়। আর যখন আমাদের স্কেলেবল চাই সেই ক্ষেত্রে আমরা মেম্বেল ইউজ করি। এবার কিছু কিছু চ্যালেঞ্জেস রয়েছে যেগুলো প্রাইভেসি ফোকাস ব্লকচেনের ক্ষেত্রে আমাদের হিউজ মাথায় রাখতে হবে, যার মধ্যে রেগুলেশন অ্যান্ড স্ক্রুটনি। রেগুলেটরি স্ক্রুটনি কি বলছে, গভর্নমেন্ট সাধারণত রেস্ট্রিকশন দিয়ে থাকে যে প্রাইভেসি কয়েন তাদের পোটেনশিয়াল ইল্লিগাল অ্যাক্টিভিটি যাতে রোধ করা যায়, যার জন্য তারা গভর্নমেন্ট বেশিরভাগ অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট কি করে না এটার উপর ব্যান করে দেয় বা একটা রেস্ট্রিকশন অ্যাড করে দেয়। যেমন সত্যি কথা বলতে যদি তোমরা বিটিসির হিস্ট্রি জানো, বিটিসি অ্যাকচুয়ালি ইউজ হতো তখন ডার্ক ওয়েবের ক্ষেত্রে অর ড্রাগস কেনা বেচার ক্ষেত্রে, তখন আমরা বিটিসি, তখন আমরা না মিনস ইউএস যারা পাবলিক ছিল অ্যাজ এ ব্যাক টু 2009 ও 2010, তোমরা যদি পড়ে থাকো তাও জানবে যে মেন অ্যাজ ক্রিপ্টোকারেন্সির দিক থেকে তখন ওটা অতটাও পপুলার ছিল না, কিন্তু ড্রাগ অ্যাডিক্ট যারা ছিল তারা কিন্তু বিটিসির সাহায্যে, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ ব্লকচেন ছিল, এর পার্টিকুলারলি কেউ হদিস মানে কেউ অ্যাড্রেস ট্র্যাক করতে পারতো না, তো সেই ক্ষেত্রে ও স্কেলেবিলিটি ইউজ করতো। স্কেলেবিলিটি সাহায্যে ও কি করতো বা ট্রান্সপারেন্সির সাহায্যে আমি ইউজারের পার্টিকুলারলি নেম or ইউজারের অ্যাড্রেস কোনো কিছুই জানতে পারতাম না, ও কেবলমাত্র ওয়ালেট অ্যাড্রেস প্রোভাইড করে আমরা কি করতাম না ওর কি মানে আমি পেমেন্ট করতে পারতাম আমি যদি ড্রাগ অ্যাডিক্ট হতাম বা অন্য কেউ যদি ড্রাগ অ্যাডিক্ট হতো। তো এই ক্ষেত্রে এই জন্য গভর্নমেন্টও অনেক রুলস চালু করে যার সাহায্যে ও অ্যানোনিমিটি এত বেশি প্রোভাইড করা বা অ্যানোনিমিটির কনফিডেন্সিয়াল ডেটা প্রোভাইড করা সেটা গভর্নমেন্টের জন্য তো লস না। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যানোনিমিটি প্রোভাইড করা মানে, আমি সব ক্ষেত্রে বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যানোনিমিটি প্রোভাইড করা মানে ইল্লিগাল অ্যাক্টিভিটির সম্ভাবনা হাই থাকে। খুব কমই থাকে যারা, যেই কোম্পানিগুলো প্রাইভেট ডোনেশন দেয় যারা জানাতে চায় না, খুব কম থাকে বা ভালোর জন্য খুব কম ইউজ করা হয়, ইউজার অ্যানোনিমিটি ইউজ করে। ভালোর থেকে খারাপের জন্য বেশি ইউজ করে ইউজার অ্যানোনিমিটি ইউজ করে। আর কি রয়েছে স্কেলেবিলিটি কনসার্ন, যখন আমরা প্রাইভেট টেকনোলজি ইউজ করি যেমন জেডকে স্নার্ক অ্যান্ড রিং সিগনেচার, যারা আমাদের কম্পিউটেশনাল কস্ট প্রচুর পরিমাণে ইনক্রিজ করে দেয়। ওকে, আবার কিছু কিছু ব্লকচেন রয়েছে যারা অ্যাডিশনাল স্টোরেজও মানে প্রয়োজন, যাদের জন্য অ্যাডিশনাল স্টোরেজ প্রয়োজন প্রাইভেসি ইনহ্যান্স ট্রানজাকশনের জন্য। তো সেই ক্ষেত্রে এটাও একটা স্কেলেবিলিটিস কনসার্নও, কিন্তু একটা বড় রকমের চ্যালেঞ্জেস প্রাইভেসি ফোকাস ব্লকচেনের ক্ষেত্রে। আরেকটা কি রয়েছে অ্যাডপ্টেশন হার্ডেলস, মানে বিজনেসের ক্ষেত্রে সাধারণত কি হয় না প্রাইভেসি কয়েন যেগুলো রয়েছে ওদের প্রচুর পরিমাণে কমপ্লেন্স আছে, আনসার্টেনলি কমপ্লেন্স আছে। তো সেই ক্ষেত্রে প্রচুর ইউজার কি প্রেফার করে বিটকয়েন ইথেরিয়াম প্রোভাইড করে, যাদের সাধারণত ওয়াইড স্প্রেড অ্যাকসেপ্টেন্সের জন্য। যখন আমাদের আননোন টোকেন বা কয়েন্স হয় ওর ভ্যালিডিটি চেক করা এটা একটা হিউজ মুশকিলের কাজ সব সময়ের জন্য, যার জন্য অনেক সময় কি হয় না স্ক্যাম হয়, ওয়েব থ্রিতেও কিন্তু স্ক্যাম হয়, শুধুমাত্র হ্যাক হয় না, হ্যাকটা আলাদা ব্যাপার, স্ক্যাম আলাদা ব্যাপার। যদি যারা
কয়েক বছর ধরে ক্রিপ্টোকারেন্সির সাথে যদি কেউ যুক্ত থাকো তাহলে একটা পপুলার কয়েনের নাম মনে থাকবে, যেটা হচ্ছে লুনা। লুনা একটা সময় প্রচুর জোরালো পপুলার মিম কয়েন বা কয়েন টোকেন ছিল, যেটা কিন্তু সাধারণত সবার প্রথমে মানুষ বুঝতে পারেন যে ওর মানে মেন ওদের ড্রিমটা কি, ওর মেন ওদের উদ্দেশ্যটা কি। কিন্তু পরে বুঝতে পারলো যখন, যে ওদের মেন উদ্দেশ্যটাই হলো সাধারণ মানুষের কাছে স্ক্যাম করা, আর অ্যামাউন্ট একটা রাখা, রেখে পালিয়ে যাওয়া। মানে স্ক্যাম করার অনেকগুলো অপশন রয়েছে। তো সেই ক্ষেত্রে ছোট রকম যদি একটা বলি, ধরো কোনো একটা টোকেন রয়েছে, ওকে, এই টোকেন্সের টোটাল সাপ্লাই রয়েছে সামথিং 1 বিলিয়ন। এইবার আমি যখন মার্কেটে পাবলিশ করছি আইসিও পর, যখন আমি পাবলিশ করছি, ওই পাবলিশের মধ্যে আমি কি করলাম, আমার টোটাল সাপ্লাই 1 বিলিয়ন দিলাম এবং ওর প্রাইস লাগলাম 0.506 ওয়ান ওর 401। এবার আমার এই মুহূর্তে প্রচন্ড প্রাইস কম রয়েছে, আমি কি করলাম না, নিজেই অ্যাজ এ 70% যে টোকেন রয়েছে, অর্থাৎ 700 মিলিয়ন যে টোকেন রয়েছে, ওটাকে আমরা কি করলাম না, ওটাকে আমি আমার কাছে ওর আমাদের যে কয়েকটা গ্রুপ রয়েছে ওদের সকলের কাছে ডিভাইড করে দিলাম। বাকি 30% যেটা রয়েছে সেটা সাধারণ ইউজারের কাছে। এবার আমি কি করতে পারি, আমি খুব সহজে প্রাইস ম্যানিপুলেশনও করতে পারি, এবং তার সাথে সাথে যখন একটা প্রাইস স্টার্টিং এর সময় যদি ওটা 0.401 হয়ে থাকে, কিছুদিন পরে ইউজার যখন পপুলার হয়ে গেল, ইউজার যখন বাই করতেই থাকলো, করতে থাকার পরে 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 যখন এটা 0.001 হয়ে গেল, তখন আমি কি করলাম, একসাথে 70% সেল করে দিলাম। এবার সেল করার সাথে সাথে এই যে এতজন একসাথে সেল করছে, তখন ওটা প্রচুর পরিমাণে ডাম্প হয়ে যাবে। তো এই ডাম্প হওয়ার সাথে সাথে ইউজারের অ্যাজ এ নর্মাল ইউজারের যে যত অ্যামাউন্ট রয়েছে, ওটা 100% লস বা 90% লসে চলে যায়। তো সেই মোমেন্ট গুলোকে, এইসব ক্ষেত্রে অনেক কিছু স্ক্যামও হয়। তো ওই স্ক্যাম গুলোর ক্ষেত্রেও জন্য কি করে না, পার্টিকুলারলি যদি, যেমন মিম্বল ওয়েম্বল পার্টিকুলারলি কয়েকটা টোকেন্স এর জন্যই বেশ পরিমাণে পপুলার রয়েছে, যেমন গ্রিন অ্যান্ড বিম। তো ওই ধরনের কয়েন্সও ইউজ করতে হবে, তবেই তুমি মিম্বল ওয়েম্বলে পেমেন্ট নিতে পারবে বা ইউজ করতে পারবে। এবার প্রবলেম ওইখানেই আসে, যে সকলে তো মিম্বল ওয়েম্বল সোয়াপ, মানে সকলে তো গ্রিন অর বিম তো সোয়াপ করবে না, সকলে তো সেম অ্যামাউন্ট নেবে না, যেহেতু আমাদের পপুলার ব্লক চেনের মধ্যে এটা একটাও পড়ে না। পপুলারের মধ্যে কি কি রয়েছে, কয়েন্স ও টোকেন পপুলার কয়েনের মধ্যে বিটিসি রয়েছে, ইটিএইচ রয়েছে, সোলানা রয়েছে। তো এই তিনটে মেন যদি বলতে যাই, আমাদের মোস্ট অফ পাবলিক যারা ব্লকচেন হিসেবে স্টার্টিং থেকেই যদি কিছু জানে থাকে, তো চারটে কয়েনের নাম সবার প্রথমেই শুনে থাকবে। ফার্স্ট তো বিটিসি, দেন ইটিএইচ, দেন এখন বিএসসিও পপুলার রয়েছে খুব, আর একটা এটা রয়েছে সোলানা। সোলানা রিসেন্টলি তো আমি বলবো অ্যাজ এ বিটিসির পরে, মানে পপুলারিটির দিক থেকে কিন্তু ইথেরিয়ামকেও ধীরে ধীরে ও ছাড়িয়ে যাচ্ছে। তার কারণ এখন সলিডিটির অনেকগুলো মানে randomness ওর একটা জায়গায় এসে আমরা আটকে যাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, অনেক এখন বেশিরভাগ ক্ষেত্রেই ক্লায়েন্টরা চাইছে যে ওর যে অ্যাড্রেস গুলো রয়েছে ওটা সোলানাতে ডিপ্লয় করে। তারও অনেকগুলো রিজন রয়েছে, শুধু সলিডিটি না, ইথেরিয়ামে ট্রানজাকশন চার্জ হিউজ, সোলানার ক্ষেত্রে সেটা তুলনামূলক অনেকটাই কম। ইথেরিয়ামে ট্রানজাকশন প্রসিডিওর হতে টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। সোলানার ক্ষেত্রে কিন্তু সেই ধরনের ইস্যুটা আমাদের খুবই কম আসে, খুবই কম। ইভেন সোলানাতে মানে মিলি সেকেন্ডের মধ্যেও ট্রানজাকশন হয়ে যায়। ইথেরিয়ামে সেটা সেকেন্ড লাগে, সেটা হয়তো কয়েক সেকেন্ডে হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটা স্কেলেবিলিটি ইস্যুও আছে। তো ওই ধরনের ক্ষেত্রে বেশি এখন তো সোলানা আমাদের কাছে খুব পপুলারই রয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রাইভেসি ব্লকচেন, যার ইউসেজ এবং কোন কোন টেকনোলজি প্রাইভেসি ব্লকচেন ইউজ করে, তার ফিচার্স কি কি রয়েছে, যদি আমরা অ্যাজ এ ডিফারেন্সিয়েট করেও তোমাদেরকে বললাম। আরেকটা কি রয়েছে, যে কি কি আমরা চ্যালেঞ্জেস ফেস করতে পারি, তাও আমরা এই ভিডিওর সাহায্যে দেখে নিলাম। ওকে।